একটু যদি সময় জি স্যার, অবশ্যই। হ্যাঁ বলো। কথা বলেন। হ্যাঁ, মাহবুব তুমিই বলো, তোমার থেকে শুরু করো। মাহবুব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। বলো মাহবুব। স্যার আমি একটু ওই বাজারে আছি তো, যার কারণে ক্যামেরা অন করতে পারছি না না, না, আমি বাসার ক্যামেরা অন, দিকে যাচ্ছি স্যার। ক্যামেরা অন করার দরকার নাই, অফ করেও কথা বললে হবে। মাহবুব তুমি কোন কলেজ থেকে পড়েছো? এমএম কলেজ? জি স্যার, কলেজ যশোর থেকে স্যার। আচ্ছা, এখন কিছু করছো মানে এখন স্যার কি আমার তো ওই কোনো একটা পেশার পেশার একটা সাথে জড়িত আছো? স্যার আমার একটা ব্যবসা আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। সাইফুল। স্যার সাইফুল। আচ্ছা। স্যার, হ্যাঁ, মাহবুব বলো। হ্যাঁ স্যার, ওই যে সামাজিক পরিচিতির জন্য একটা মানে একটা পেশা দরকার। আসলে টাকা থাকলেই তো সবকিছু হয় না স্যার। এই যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অবশ্যই। মানে মানুষের একটা মানুষ মূল্যায়ন করে মানুষের আসলে চেহারা দেখেও না, মানুষের অর্থবৃত্ত দেখেও না, মানুষ মূল্যায়ন করে মানুষ কোন পজিশনে আছে। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি সে বর্তমানে কি করছে। তো সেই ক্ষেত্রে একটা চাকরি ক্ষেত্রে মনে হয় যে একটু বেশি চাকরি যারা করে চাকরিজীবীরা একটু বেশি অগ্রাধিকার পায়। আচ্ছা, সাইফুল। সাইফুল। জি স্যার, আসসালামু হ্যাঁ আলাইকুম। বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আমি সিলেট থেকে বলছি। হ্যাঁ। আহ, আমি অনার্স অনার্স কমপ্লিট করেছি স্যার শ্রীমঙ্গল গভ কলেজ থেকে। হুম। আর মাস্টার্স সিলেট এমসি কলেজ থেকে। আচ্ছা, সিলেট থেকে। সিলেটে আমার অনেক স্টুডেন্ট, আমি সিম্বলিক লজিক অনলাইনে পড়াই, ওখানে ওই মঈনুদ্দিন কলেজ নামে একটা কলেজ আছে, ওই কলেজের জি অনেক স্যার। student আমার কাছে পড়ছে। আচ্ছা, ধন্যবাদ। জি সাইফুল। সোনিয়া। স্যার, ধন্যবাদ। সোনিয়া। আদাব স্যার, কেমন আদাব। আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আদাব। আদাব। স্যার সোনিয়া আমার বলো। অনার্স স্যার। রংপুর থেকে? অনার্স যশোর এমএম কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স এমএম কলেজ থেকে যশোর। আপনার আচ্ছা স্টুডেন্ট স্যার আমি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সোনিয়া। লাকি। লাকি তো মেসেজ দিয়ে আমাকে বলে দিয়েছে, লাকি। আচ্ছা, সুমা। নমস্কার স্যার, আমি জগন্নাথ ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, এখন জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, সুমা জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার বান্ধবী এবং বড় ভাই দুইজন চাকরি করেন। বান্ধবী হচ্ছে নুসরাত জাহান পান্না। আমরা এক ও ব্যাচের। হ্যাঁ, ম্যাম তো হ্যাঁ, আমাদের ক্লাস নিতেন। এক ব্যাচের, আমরা একসাথে পড়ালেখা করেছি ঢাকা ভার্সিটিতে। আর ফরাদ ভাই, ফরাদ ভাই হচ্ছে ও, ফরাজ আমাদের স্যার বড় আমাদের ক্লাস ভাই। নিতেন, হ্যাঁ দুইজনে ফরাদ। আমাদের ক্লাস নিতেন। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ইতি। ইতি তুমি বলো। ইতি আনমিউট করে বলতে হবে। ইতি। হ্যাঁ। হ্যাঁ স্যার, কথা শোনা যায় না? হ্যাঁ এখন আদাব শোনা স্যার। যাচ্ছে। আদাব। স্যার আমি রংপুর কারমাইকেল থেকে অনার্স মাস্টার্স দুটাই করছি, এবার মাস্টার্স দিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। এখন জবের জন্য প্রিপারেশন নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মানে এইবারই মাস্টার্স কি ভাইবা দিলে বা পরীক্ষা শেষ করলে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভাইবা হয়ে গিয়েছে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। রুশো। তো আমরা যা যা হ্যাঁ, শুভ শুরু করি। সন্ধ্যা স্যার। হ্যাঁ, শুভ আশা সন্ধ্যা। আশা করি ভালো আছেন। হ্যাঁ, ভালো স্যার আছি। আমি ইলিশের বাড়ি চাঁদপুর থেকে বলছি, চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স এবার শেষ করলাম, মাস্টার্সে ভর্তি হয়েছি। আচ্ছা, খুব ভালো। তোমরা যে প্রথম থেকে সচেতন। আসলে দার্শনিকরা খুব বেশি সচেতন হয় না, দার্শনিকরাদের মধ্যে একটু ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে খুবই ইয়া থাকে, মানে কনফিউজ থাকে, তারা প্রথম থেকে হীনমন্যতায় ভোগা শুরু করে। আর পাশাপাশি দার্শনিকরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করেছে তারা তো মানে খুব বেশি ক্লাস, বা আমরা তো জানি, আমি ক্লাস নেই, ক্লাসে পাওয়া যায় না। তো সিরিয়াসনেস কম, আর এই কারণে চাকরির ক্ষেত্রে তাদের একটু আমরা দেখি যে খুব মানে একটু সফল হওয়ার ক্ষেত্রে বেশ আহ, কম সংখ্যকই দেখা যায়। তো ঠিক আছে, সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দেখো,
রিটেন এক্সাম, একটা পরীক্ষায় ভালো করার জন্য প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে তুমি লিখিত পরীক্ষা দেবে, সেই লিখিত পরীক্ষা সিলেবাস সম্পর্কে একটা ভালো একটা ওভারঅল সুন্দর একটা ধারণা থাকা দরকার। এই ধারণাটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি আসলে কি পড়বে না পড়বে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন চলে আসে। সেজন্য আমি যেটা মনে করি যে প্রথমে আমি কোন কোন বিষয় কোন কোন টপিকস গুলো আমাকে পড়তে হবে সেই জিনিসগুলো আগে সিলেক্ট করতে হবে, সেগুলো দেখতে হবে, সেগুলো জানতে হবে। তারপরে এইবার সাথে সাথে বিগত সালের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা তখন তুমি একটা ভালো ভালো একটা কনসেপ্ট পেয়ে যাবে যে আসলে তোমাকে কি পড়তে হবে, কি পড়া উচিত। তো আমরা জানি যে নিবন্ধন পরীক্ষা মোট 100 মার্কসের লিখিত পরীক্ষা হয়। এখানে তোমার 5টা বড় প্রশ্ন আসে আর 5টা তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তো 5টা বড় প্রশ্নে 5 15 75 আর 5 5 25 মার্কস হচ্ছে তোমার কি 5 5 25 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে। তো বড় প্রশ্নগুলো আবার সংক্ষিপ্ত এবং আরো মানে দুটো করে প্রশ্ন অনেক সময় একসাথে দেওয়া থাকে। তো এখন আমরা একটু সিলেবাসটা দেখি, সিলেবাসে আসলে কি কি আছে। সিলেবাসে কি কি আছে সিলেবাসটা দেখি। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার। জি দেখো স্যার, হচ্ছে। আমাদের মোটামুটি তোমরা যা অনার্স লেভেলে পড়ে এসেছো, অনার্স লেভেলেই যা পড়ে এসেছো, বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই 3টা ইয়ারের সিলেবাস, বিভিন্ন সাবজেক্টের সিলেবাস গুলো মিলিয়ে আসলে তোমাদের প্রভাষক নিবন্ধনের সিলেবাসটা কমপ্লিট করা। তো প্রথমে দেখো, প্রথমে রয়েছে যে ইন্ট্রোডাকশন, মানে ভূমিকাতে যে নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলোসফি, মানে দর্শনের যে প্রকৃতি ও পরিধি, হ্যাঁ, দর্শনের প্রকৃতি ও পরিধি, ইটস রিলেশন টু সায়েন্স, রিলিজিয়ন অ্যান্ড লাইফ, মানে দর্শনের সাথে বিজ্ঞান, ধর্ম এবং জীবনের সম্পর্ক। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকবার, তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখে থাকো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই। হয় আসে দর্শনের প্রকৃতি বা পরিধি আলোচনা করো বা বিষয়বস্তু আলোচনা করো, তা না হলে এটা না আসলে হয় দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক, বা আসে দর্শনের সাথে ধর্মের সম্পর্ক, বা দর্শনের সাথে জীবনের সম্পর্ক। এরকম ভাবে কিন্তু একটা প্রশ্ন তোমার গ বিভাগের যে বড় প্রশ্ন লিখতে হবে, এই এখান থেকে মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন যদি পড়ো, বিশেষ করে বিগত সালে কোন প্রশ্নটা এসেছে এখান থেকে, দর্শনের সাথে কি বিজ্ঞানের সম্পর্কটা এসেছে? 16তম নিবন্ধনের প্রশ্নটা আছে কারোর কাছে? জি স্যার, বিজ্ঞানের সম্পর্ক এসেছে। ওকে, তাহলে দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক এসেছে, তাহলে এটা বড় প্রশ্নে এসেছে। এই জন্য এটা খ বিভাগের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আর তাছাড়া তোমাদের আসলে পড়তে হবে প্রথমত যে দর্শনের প্রকৃতি এবং স্বরূপ বা দর্শনের বিষয়বস্তু আলোচনা করো। এখান থেকে দর্শনের প্রকৃতি, স্বরূপ বা দর্শনের বিষয়বস্তু, এখান থেকে 2টা প্রশ্ন। আর দর্শনের সাথে ধর্মের সম্পর্ক, এটা বড় প্রশ্নে আসলে দর্শনের সাথে ধর্মের সম্পর্ক আসে, হ্যাঁ। আর দর্শনের সাথে জীবনের সম্পর্কটা বেশি একটা বড় হিসেবে আসে না, এটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে তোমার খ বিভাগের প্রশ্ন। খ বিভাগের প্রশ্ন এখান থেকে আসে। তো এই জন্য এখান থেকে দেখো, এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে, দর্শনের প্রকৃতি বা স্বরূপ পরিধি আলোচনা করো বা দর্শনের বিষয়বস্তু আলোচনা করো, এই প্রশ্নটা পড়বে। আর দর্শনের সাথে ধর্মের সম্পর্কটা পড়বে। আমার মনে হয় এই দুটো প্রশ্ন পড়লে একটা প্রশ্ন তোমরা পরীক্ষাতে নিশ্চিত কমান পেয়ে যাবে। তবে কি রিস্ক এড়ানোর জন্য দর্শনের সাথে জীবনের সম্পর্কটাও পড়ে ফেলবে। তো এখান থেকে আবার অথবা থেকেও একটা প্রশ্ন আসে যে জ্ঞান বিদ্যা। জ্ঞান বিদ্যা মূলত দর্শন, তো দর্শন বলতে আমরা বুঝি হচ্ছে জ্ঞান। দর্শন হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে ফিলস এবং সোপিয়া। ফিলস শব্দের অর্থ হচ্ছে লাভিং, আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে নলেজ বা উইজডম। ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে লাভিং অফ উইজডম, মানে জ্ঞানের প্রতি ভালোবাসা বা প্রজ্ঞার প্রতি ভালোবাসা। জ্ঞান বিভিন্ন ধরনের হয়ে থাকে। জ্ঞান দেখা যাচ্ছে মঙ্গলকর জ্ঞান হতে পারে বা কল্যাণকর জ্ঞান হতে পারে। তো এই কারণে এই জ্ঞানের সাথে কিন্তু দর্শন মানে হচ্ছে যে জ্ঞানের প্রতি ভালোবাসা। যে জ্ঞান ভালো সেটাকেই বলা হয় প্রজ্ঞা, আর দর্শন হচ্ছে প্রজ্ঞার প্রতি ভালোবাসা। কারণ কিছু কিছু জ্ঞান দিয়ে মানুষকে মেরে ফেলে দেওয়া যায়, যেমন ফিলিস্তিনিতে হচ্ছে, তুরস্কে হচ্ছে,
ইরানে হচ্ছে, আফগানিস্তানে হয়েছে। তো এই জ্ঞান দিয়ে আসলে মানুষ মেরে ফেলার জ্ঞানটা নিয়ে দর্শন সেই জ্ঞানকে ভালোবাসে না, দর্শন ভালোবাসে প্রজ্ঞাকে। প্রজ্ঞা হচ্ছে যেটা ভালো জ্ঞান, যেটা মঙ্গলকর। তো এই যে এই জ্ঞানের, আর যিনি জ্ঞানকে ভালোবাসেন তাকে বলা হয় দার্শনিক। দার্শনিককে, যিনি জ্ঞানকে ভালোবাসেন, জ্ঞানের প্রতি যার ভালোবাসা রয়েছে, তাকেই বলা হয় দার্শনিক। তা এই যে তাহলে দর্শনের সাথে কিন্তু জ্ঞানের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। তো এই কারণে জ্ঞান বিদ্যা বলতে কি বুঝো? তো এবার এসেছিল আসলে কান্ট কিভাবে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সাথে কি করেন, কান্ট কিভাবে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদকে তোমার সমন্বয় করেন। তার মানে হচ্ছে বিচারবাদ। তাহলে বিচারবাদ যেহেতু এসেছে, তাহলে এখান থেকে বুদ্ধিবাদ, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ আলোচনা করো, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদ আলোচনা করো, আর হেনরি বাক্সর যে স্বজ্ঞাবাদ আছে সেই স্বজ্ঞাবাদ আলোচনা করো। আর ভাববাদের বিরুদ্ধে বাস্তববাদীদের কি কি যুক্তি, এখান থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো বিবর্তনবাদ বলতে কি বুঝো? বিবর্তনবাদ বলতে কি বুঝো, এটা মূলত ছোট প্রশ্নে আসবে। আর এখান থেকে গতবার কি যান্ত্রিক বিবর্তনবাদ এসেছে 17তম নিবন্ধনে? যদি জি স্যার, যান্ত্রিক বিবর্তনবাদ। যান্ত্রিক বিবর্তনবাদ যদি চলে আসে, তাহলে এখান থেকে পড়তে হবে তোমাদের উন্মেষমূলক বিবর্তনবাদ। উন্মেষমূলক বিবর্তনবাদ বলতে কি বুঝো? হ্যাঁ, উন্মেষমূলক বিবর্তনবাদ সম্পর্কে আলোচনা করো। এখান থেকে একটা প্রশ্নই পড়তে হবে। আর সৃষ্টিবাদ ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য, এখান থেকে এটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে। তারপরে রয়েছে থিওরিজ অফ রিয়ালিটি। দেখো দার্শনিকরা কিন্তু সবসময় প্রথম দিকের যারা দার্শনিক ছিলেন, তারা মূলত আলোচনা করেছিলেন যে আহ, এই জগতের মূল উপাদান বা আদি উপাদান কি। তো এখান থেকে তারা অধ্যত্ববাদ আলোচনা করেছেন, বস্তুবাদ আলোচনা করেছেন, ভাববাদ আলোচনা করেছেন, একত্ববাদ আলোচনা করেছেন, বহুত্ববাদ আলোচনা করেছেন। তো এখানে বস্তুবাদ বলতে যেটা বোঝায় যে যার বস্তুর নিজস্ব মন নিরপেক্ষ যখন সত্তা আছে, তখন যে মতবাদে বা যে দার্শনিক গোষ্ঠী বা যারা বিশ্বাস করে যে মতবাদে বিশ্বাস করা হয় যে বস্তুর মন নিরপেক্ষ সত্তা আছে, তাই বস্তুবাদ। আর ভাববাদ হচ্ছে বস্তুর মন নিরপেক্ষ সত্তা নেই, আমরা দেখি, আমরা প্রত্যক্ষ করি, সেই জন্য আমাদের মনের মধ্যে সেটা আসে, এভাবেই তারা অস্তিত্বশীল হয়। বিশেষ করে এখান থেকে যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে বার্কলির আহ আত্মগত ভাববাদ। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, বার্কলির আত্মগত ভাববাদ। গতবার যদি না এসে থাকে, তো এই বার্কলির আত্মগত ভাববাদটা অবশ্যই পড়তে হবে। তারপরে রয়েছে বহুত্ববাদ, একত্ববাদ। যারা মনে করে যে এই জগতের মূল উপাদান হচ্ছে, মূল সত্তা হচ্ছে একটি, সেটা একত্ববাদ। আর যারা মনে করে যে এই জগতের উপাদান বহু, তারা সেটা হচ্ছে বহুত্ববাদ। দ্বৈতবাদও আছে, তো দ্বৈতবাদ যেহেতু এখানে নাই, সেহেতু আমরা দ্বৈতবাদের দরকার নাই। আর এখানে ফিলোসফি অফ মাইন্ডের মধ্যে রয়েছে সত্তা হিসেবে মন, আত্মা সম্পর্কে ভাববাদী এবং বস্তুবাদীদের যেসব তত্ত্বসমূহ, দেহ মন সম্পর্কিত মতবাদ। এখান থেকে যে মতবাদটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। মনে আছে? ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, পিনিয়েল গ্রন্থির মাধ্যমে যে কিভাবে দেহ এবং মনের সাথে সম্পর্কিত হয়, এই সম্পর্কিত এই মতবাদ। তারপরে হচ্ছে সমান্তরালবাদ। আর হচ্ছে দেহ মনের আরেকটি মতবাদ আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। মোট এখান থেকে তিনটা মতবাদ তোমাদের পড়তে হবে। গডের মধ্যে রয়েছে ডেইজম, প্যান্থিজম, থিইজম, প্রুফস অফ এক্সিস্টেন্স অফ গড। এখানে ঈশ্বর প্রতিপত্তি, ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদ। মূলত এখানে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কিত যে বিভিন্ন যুক্তি আছে, তত্ত্ব বিষয়ক যুক্তি আছে, ধর্মীয় যুক্তি আছে। হ্যাঁ, এই যুক্তিগুলো এখান থেকে দুই তিনটা যুক্তি তোমাদের পড়তে হবে, আমি বলে দেব। হুম। তো তোমরা একটু তোমাদের সবার কাছে আমার মনে হয় যে সিলেবাসটা আছে, তারপরেও তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো যে এই প্রশ্ন কোন কোন ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো করতে হতে পারে। তারপরে দেখো আমরা এখানে দেখছি ট্রেডিশনাল লজিক। এইখানে এই যে ট্রেডিশনাল যে লজিকটা আছে, এই ট্রেডিশনাল লজিকের ক্ষেত্রে আর সিম্বলিক লজিক, এই দুটো পোর্শনের ক্ষেত্রে অধিকাংশ নিবন্ধনের পরীক্ষার্থীদের একটা ভীতি কাজ করে। এবং এই দুটো পোর্শনে মানে রেজাল্ট খারাপ হওয়ার পেছনে মূল কারণ এই দুটি, এবং রেজাল্ট ভালো হওয়ার পেছনেও এই দুটো
এই যে যুক্তিবিদ্যা, এই দুটো বিষয়, সাধারণ যুক্তিবিদ্যা এবং প্রতীকী যুক্তিবিদ্যা, এটা দেয়। দেখো 15 মার্কসে তুমি কিন্তু একটা সিম্বলিক লজিকের থেকে একটা ম্যাথ, তুমি একটা বা দুইটা ম্যাথ পাবে। আর এই ম্যাথ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু 15-তে 15, মানে ম্যাথে তো আর কাটার কোনো কিছু অপশন নাই, 15-তে 15 মার্কস পাওয়া খুবই সহজ, 15-তে 15 পেয়ে যেতে পারো। তো এখান থেকে এই ম্যাথ যারা করবে তারা কিন্তু মানে এগিয়ে থাকবে যে অন্যদের থেকে, কারণ ম্যাথে 15-তে 15 পাওয়া। আর যারা শুধু জাস্ট বর্ণনামূলক ডেসক্রিপটিভ যে কোয়েশ্চেনের আনসার গুলো আনসার করবে এই অঙ্ক বাদ দিয়ে, তারা কিন্তু হচ্ছে এখান থেকে মিনিমাম যারা মানে ম্যাথ করেছে তাদের থেকে প্রায় 6 থেকে 7 মার্ক কিন্তু মানে পিছিয়ে থাকবে, পিছিয়ে যাবে। এই জন্য এখান থেকে খুব বেশি অঙ্ক করা, মানে এখানে যুক্তিবিদ্যার মূলত এ ই আই ও, হ্যাঁ, সার্বিক সদর্থক সার্বিক নয়োর্থক, হ্যাঁ, বিশেষ সদর্থক বিশেষ নয়োর্থক, এই বিশেষ সদর্থক বিশেষ নয়োর্থক, এই যে 4 প্রকার বচন, এই বচনগুলো সম্পর্কে খুব সুন্দর ধারণা থাকতে হবে। আর অবরোহ এবং আরোহ যুক্তি, এই অবরোহ এবং আরোহ যুক্তি কাকে বলে, তারপরে যুক্তিবিদ্যার সংজ্ঞা। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এইটা আসে যে অবরোহ ও আরোহ যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য কি, অবরোহ এবং আরোহ যুক্তিবিদ্যা বলতে কি বুঝো, এদের পার্থক্য, এদের মধ্যকার পার্থক্য এখান থেকে খ বিভাগের প্রশ্নেই বেশি আসে। আর এ ই আই ও বচন বা বচনের চতুর্বর্গ বিন্যাস আলোচনা করো, এখান থেকে এই প্রশ্নটা আসে, মানে একটা প্রশ্ন তুমি পাবেই। আর এখান থেকে আছে দেখো সত্যতা ও বৈধতা, সত্যতা ও বৈধতা বলতে কি বুঝো, তারপরে বিভিন্ন প্রকার যুক্তি আর্গুমেন্টস, আর্গুমেন্টের মধ্যে মূলত সত্য সারণী, সত্য সারণী তোমরা অনার্স 3য় বর্ষে সত্য সারণী করে এসেছো, যে সারণীর মাধ্যমে কোনো বচনের সত্যতা মিথ্যাত্ব, হ্যাঁ, নির্ণয় করা হয়। যেমন কোন বচনটি শত সত্য বচনাকার নাকি শত মিথ্যা বচনাকার, হ্যাঁ, এই ধরনের যে বচনাকার গুলো নির্ণয় করা টেবিলের মাধ্যমে, মানে ছকের মাধ্যমে কি করতে হয়, ছকের মাধ্যমে তোমাদের এই সত্যতা বৈধতা নির্ণয় করতে হয়। তারপরে বিভিন্ন শত সত্য বচনাকার কিনা, শত মিথ্যা বচনাকার কিনা, অনির্দিষ্টমান বচনাকার কিনা, এটা। আর একটা হচ্ছে বচনাকারের বৈধতা নির্ণয়, এটাও টেবিলের মাধ্যমে করতে হয়। আর বিভিন্ন ধরনের যে ডিফারেন্ট কাইন্ডস অফ আর্গুমেন্টস, মানে বিভিন্ন ধরনের যে বচন যে যুক্তিগুলো আছে, যে প্রাকল্পিক বচনাকার, তারপরে হচ্ছে তোমার সংযৌগিক, এগুলো করতে হবে। আর ফর্মাল প্রুফস মানে হচ্ছে আকারগত, ফর্মাল প্রুফস অফ ভ্যালিডিটি, মানে আকারগত প্রমাণ গঠন, আকারগত প্রমাণ গঠনে ওই যে এমপি, তারপরে এমটি, ওর টোটাল যে 10-10-20টা সূত্র আছে, সেই 20টা সূত্র, সেই 20টা সূত্র পড়ে তারপরে এখন যাদের আমি চেষ্টা করব তারপরেও কিছু যেসব বোর্ডের যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেওয়ার। আর এখানে সত্য সারণী, বৈধতার আকারগত প্রমাণ গঠন, এগুলো করার চেষ্টা করবে, কারণ এইগুলো হচ্ছে তোমার মার্কস পাওয়ার জন্য অন্যতম একটা উপায়। পাস মোটামুটি সবাই করবে, কিন্তু বেশি যারা মার্কস পাবে তাদেরই কিন্তু চাকরির সম্ভাবনা বেশি। আর বর্তমানে প্রভাষক পর্যায়ে যে আমি যেটা মনে করি যে প্রভাষক পর্যায়ে অন্তত দার্শনিকদের এই চাকরি পাওয়া সহজ। আর একটা প্রভাষকের টোটাল স্কেল, বেতনের স্কেল কিন্তু খারাপ না, প্রায় 22,000 স্কেলে। আর টুকটাক মেডিকেল ভাতা, তারপরে অল্প হলেও যে বাড়ি ভাড়া ভাতা টাতা দেয়, তাতে প্রায় 25,000 অ্যারাউন্ড ফার্স্ট স্টার্টিং এ আসে। আর পাশাপাশি খাতা দেখতে পারবে। তারপরে তোমরা উম, দেখা যাচ্ছে কলেজের বিভিন্ন পরীক্ষার আহ, কার্যক্রম থেকে বা ডিউটি থেকেও, তো এই জন্যে আহ, খারাপ না, বেশ ভালোই, রিল্যাক্স এর একটা চাকরি। তো এই জন্য তোমরা প্রায় চাকরির অর্ধেক, মানে এক পা অলরেডি চাকরির দিকে চলে গিয়েছে, আর এখন আর একটা পা রয়েছে। এখন সেই পাটা নিয়ে যাওয়ার জন্য তোমাদের এখন নানা ধরনের চেষ্টা করতে হবে। চেষ্টা দ্বারা আসলে সবকিছুই হয়। তারপরে দেখো, তো এই অঙ্কগুলোও আমি টুকটাক করানো, মানে আমার করানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে মুসলিম দার্শনের ধর্মতাত্ত্বিক আহ, ধারা আছে, কাদারিয়া জাবারিয়া, কাদারিয়া জাবারিয়া। এই কাদারিয়া জাবারিয়া থেকে ইচ্ছার স্বাধীনতা, হ্যাঁ, ইচ্ছার স্বাধীনতা, আশারিয়াদের যে পরমাণু মতবাদ, এটা গুরুত্বপূর্ণ। তারপরে আল কিন্দিকে প্রথম আরবীয় দার্শনিক বলা হয় কেন, ইবনে সিনার
কে তোমার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ইবনে সিনার অবদান, আল গাজালিকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন, বা ইসলামের রক্ষক বলা হয় কেন, এখান থেকে এগুলো গুরুত্বপূর্ণ। আর ভারতীয় দর্শনের মধ্যে দেখো মাত্র তিনটা দর্শন আছে: চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং বেদান্ত দর্শন। ভারতীয় দর্শনকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আস্তিক সম্প্রদায়, নাস্তিক সম্প্রদায়। তো নাস্তিক সম্প্রদায়ের দুটি রয়েছে, চারবাক আর বৌদ্ধ। আর বেদান্ত দর্শন হচ্ছে আস্তিক সম্প্রদায়। আস্তিক সম্প্রদায় তো তোমরা জানোই, এখানে ঈশ্বরে বিশ্বাসী না। এরা মূলত হচ্ছে বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক বলা হয়, আর বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী তাদেরকে তোমার নাস্তিক বলা হয়। চারবাক দর্শন থেকে চারবাকদের জ্ঞান তত্ত্ব, হ্যাঁ, জ্ঞানের চারবাক জ্ঞান তত্ত্বটা গুরুত্বপূর্ণ। তারপরে আত্মা, ঈশ্বর, অধিবিদ্যা সম্পর্কে চারবাকদের মতবাদ। বৌদ্ধ দর্শনের নির্বাণ নির্বাণ সম্পর্কে আলোচনা করো। তারপরে বেদান্ত দর্শনের জগৎ, মায়া, ব্রহ্ম সম্পর্কে, বা শঙ্করের রামানুজের ব্রহ্ম সম্পর্কে মতবাদ, এইগুলো। আর এখানে কিছু আছে, সেটা হচ্ছে নৈতিক মতবাদ। নৈতিক মতবাদ সময়ের মধ্যে রয়েছে নীতিবিদ্যার, এটা পার্ট হচ্ছে নীতিবিদ্যার নৈতিক অবধারণ। নৈতিক অবধারণ বা নৈতিক বিচার, নৈতিক অবধারণ বা এটাকে বলা হচ্ছে নৈতিক অবধারণ মানেই হচ্ছে নৈতিক বিচার, মানে কোনো কাজ ভালো নাকি মন্দ। যে নীতিবিদ্যা মানেই হচ্ছে, এটা হচ্ছে নীতিবিদ্যার অংশ। নীতিবিদ্যা মানে হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালোত্ব, মন্দত্ব, ঔচিত্য, অনুচিত্য নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই নীতিবিদ্যা। তো নীতিবিদ্যা যেহেতু ভালো মন্দ, নীতি নৈতিক আচরণ আচরণের মূল্যায়ন করে, তাহলে মানুষের কোন আচরণটি ভালো কোন আচরণটি মন্দ সেটাও তো নীতিবিদ্যা কে জাজ করতে হয়, বিচার করতে হয়। এখন সেই বিচারটা আসলে কিভাবে করতে হবে, কোন কোন প্রেক্ষিত দিয়ে, উদ্দেশ্য দিক দিয়ে, নাকি তোমার কি বলে যে তার ফলাফলের, কোনো কাজের ফলাফল দিক দিয়ে, ফলাফলের উপর ভিত্তি করে, না উদ্দেশ্যের দিক দিয়ে, না অভিপ্রায়ের মধ্য দিয়ে, এইগুলো করতে হবে। তার মানে উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য। নৈতিক মতবাদের মধ্যে রয়েছে পূর্ণতাবাদ, কান্টের সত্যহীন আদেশ, তারপরে হচ্ছে সুখবাদ, হিডনিজম, তারপরে মিলের উপযোগবাদ। তারপরে মিল বেনথামকে কিভাবে সমালোচনা করেন, কারণ মিল গুণগত মানে সুখের গুণগত দিককে গুরুত্ব দিয়েছিলেন, আর বেনথাম তার সুখের পরিমাণগত দিককে গুরুত্ব দিয়েছিলেন। হ্যাঁ, তো মিল আসলে যেখানে বেনথাম সর্বাধিক সংখ্যক লোকের জন্য কি বলেছেন, যে সর্বাধিক সংখ্যক লোকের জন্য যে সর্বাধিক পরিমাণ সুখ যা নিয়ে আসে সেটাই ভালো। সেই তো এরকম এই পরিমাণগত জিনিসটাকে সমালোচনা করা হয়েছিল। আর বর্তমানে কিছু সমকালীন যে ধারা আছে, অস্তিত্ববাদ, বিশ্লেষণী দর্শন, প্রয়োগবাদ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, প্রয়োগবাদ কি, বিশ্লেষণী দর্শন, এগুলোও করতে হবে। তো এখানে কিন্তু একটু যদি ভাগ ভাগ করে যদি পড়ো, হ্যাঁ, এটা ছিল ওভারঅল যে আমাদের সিলেবাস। একটা জিনিস কি, যে সিলেবাস সম্পর্কে আমি দেখা যাচ্ছে যে যুদ্ধ করার আগে কিন্তু, বা কোনো কিছু কোনো কাজ করার আগে সেই কাজের গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। সেই কাজের গ্রাউন্ড ওয়ার্ক, যেটাকে বাংলায় বলা হয় রেকি, রেকি করতে হয়। হ্যাঁ, রেকি যদি করে আসো তাহলে কিন্তু তোমার কাজটা অর্ধেক হয়ে যায়। বা তুমি যদি তোমার প্রবলেম গুলোকে যদি একটা খাতাতে নোট ডাউন করতে পারো, লিখতে পারো, তাহলে কিন্তু তোমার সমস্যা, তোমার জীবনে সব ক্ষেত্রে সমস্যা অর্ধেক ইয়া হয়ে যায়। তো এখন আসলে আমাদের কি কি পড়তে হবে, কি কি পড়া দরকার, হ্যাঁ, এইগুলো সম্পর্কে বা পুরো সিলেবাস সম্পর্কে যদি তোমার একটা ওভারঅল কনসেপ্ট চলে আসে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি বুঝতে পারবে যে আসলে যে তোমাকে আসলে কি করতে হবে, হোয়াট শুড ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি কি করা উচিত, সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। তো এটা ছিল হচ্ছে টোটাল সিলেবাস। তো অ্যাকচুয়ালি তোমাদের তো তোমরা সবকিছুই মোটামুটি পারো। তো আমি তোমাদের যেসব বিষয়গুলোতে দেখা যাচ্ছে সমস্যা, বা তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমরা জানি যে তোমরা দর্শনে প্রায় সবাই অনার্স মার্ক করে ফেলেছো, সবাই তো অনার্স শেষ করেছো, আবার অনেকে মাস্টার্স করেছো বা মাস্টার্স সম্পূর্ণ হয়েছে। তো ওইখানে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো তো তোমাদেরকে বলে দিলাম যে এইগুলো করতে হবে। তো এখন আসলে আমি কিভাবে করতে চাই, আমি তোমাদেরকে একটা সাজেশন বা সাজেশন অনুযায়ী সাজেশন দিয়ে দেব। সেই সাজেশন অনুযায়ী খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন থাকবে। খ বিভাগ এবং গ বিভাগের
যেসব প্রশ্নগুলো আছে, যেগুলো মোস্ট ডিফিকাল্ট বা দেখা যাচ্ছে যেগুলো তোমাদের বা প্রথম থেকেও আমরা করতে পারি যে দুইটা তিনটা প্রতিদিন তিন চারটা করে যদি আমরা ক্লাসে ডিসকাস করি, তাহলে সেই সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। আর একটা কথা কি, যে অনার্স লেভেলে তোমরা যেভাবে পাশ করে এসেছো, যে যাই হোক তোমরা ভালো মন্দ যাই লেখো না কেন আমরা কিন্তু মার্কস দিয়ে দিই, কিন্তু এটা হচ্ছে তোমাদের চাকরি বা ধরো তোমাদের নিয়োগ দেওয়া হবে, এখানে কিন্তু পাশ করাটা, যে আমাদের পাশ করাতে হবে স্টুডেন্টদেরকে, এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু খাতা দেখা হয় না। এখানে যারা ভালো লিখেছে তাদেরকে ভালো মার্কস দেওয়া হয়, আর যারা খারাপ লেখে তাদের কিন্তু সেইভাবে এখানে আর দর্শন জিনিসটা গোঁজামিল দিয়ে আসলে কোনো গোঁজামিল দেওয়া কোনো বিষয় না, এখানে টু দা পয়েন্ট আনসার করতে হয়। ইতিহাস বা উম, বাংলা যেমন করে হোক বানাই টানাই লেখা যায়, দর্শনে কিন্তু আসলে ওইভাবে তোমরা বানাই লিখে এসেছো, কিন্তু ওইভাবে চাকরির পরীক্ষায় বানাই লেখা যাবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে আহ কিভাবে লিখতে হবে, হ্যাঁ কিভাবে লিখতে হবে। তো লেখার জন্য অ্যাকচুয়ালি লেখার জন্য যেটা ও, ওই একজন আমাকে মেসেজ করেছিলেন, জাস্ট এ মিনিট। ওকে, যেটা বলছিলাম যে লেখার ক্ষেত্রে তোমার খাতা আর আরেকজনের খাতা, তুমি কিভাবে ভালো মার্কস পাবে, কিভাবে তোমার ভালো মার্কস, তুমি লিখিততে ভালো মার্কস করতে পেতে পারো, কিভাবে পড়লে ভালো ভাবে প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে পড়লে ভালো মার্কস পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার যে সাজেশন সেটা হচ্ছে, দেখো যখন আমি দুটো খাতা দেখি, আমি যখন খাতা মূল্যায়নের কাজ করি, যে খাতাগুলো দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে লেখে, অনেকে জাস্ট প্লেন লেখা লিখে যাচ্ছে। হ্যাঁ, তো প্লেন এক ধরনের লেখা যায়, শুধু বাংলায় লিখে, মানে ওখানে এক্সেপশনাল কিছু নাই। কিন্তু আরেকটা খাতা আমি যখন দেখব, সেই খাতাতে যখন তোমার দেখা যাচ্ছে কোন বইয়ে, হ্যাঁ, যে কার্ল মার্কস পুঁজি, কার্ল মার্কস পুঁজি সম্পর্কে আলোচনা করেছেন, হ্যাঁ, পুঁজি সম্পর্কে কোন গ্রন্থে যে পুঁজিবাদ সম্পর্কে লিখছো, তো তুমি যদি ওখানে উল্লেখ করে দাও কার্ল মার্কস তার দ্য ক্যাপিটাল গ্রন্থে পুঁজিবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আবার কান্ট সত্যহীন আদেশ সম্পর্কে যদি বলো, কোথায় নৈতিক অবধারণ সম্পর্কে বা সত্যহীন আদেশ সম্পর্কে লিখছো, তখন তুমি যদি লেখো যে কান্ট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য মেটাফিজিক্স অ্যান্ড মরালস নামক গ্রন্থে কান্ট এই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, এবং সেখান থেকে যদি কান্টের একটা ইংরেজি কোট করো, সংজ্ঞা দাও, তাহলে কিন্তু ইউ উইল গেট মোর অর মার্কস, হ্যাঁ, দেন আদার্স। অন্যদের থেকে কিন্তু তুমি তখন বেশি মার্কস পাবে। তো এখানে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে টুকটাক দুই একটা করে অন্তত পক্ষে কোটেশন দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, কোটেশন দিলে, ইংরেজি কোটেশন দিলে অন্তত পক্ষে যারা এক্সামিনার হন তারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ পড়ালেখা, যে তোমরা পড়ালেখা করেছো সেটা বোঝা যায়। তো এক্ষেত্রে আমি বলবো, আর টাইম ডিউরেশন, সময়ের ব্যাপারটা খুবই জরুরি, সময়টা তোমাদের অবশ্যই, টাইম ফ্রেমটা অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাদের হাতে থাকবে টোটাল 3 আওয়ার্স, 3 ঘন্টায় তোমাদের 5টা রচনামূলক প্রশ্ন এবং 5টা তোমাদের কয়টা প্রশ্ন, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, তাই তো? হ্যাঁ, জি স্যার, মোট 10টি প্রশ্ন লিখতে হ্যাঁ হবে। 10টা প্রশ্ন জি স্যার। তোমাকে লিখতে হবে। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের টাইম ডিউরেশন প্র্যাকটিস করতে হবে, বা সেই অনুযায়ী তোমাদের ইয়ে করতে হবে যে তোমরা মেবি 27 মিনিট মতো তোমরা টাইম পাবে একটা গ বিভাগের প্রশ্ন লেখার জন্য। তোমরা সময় পাবে হচ্ছে
27 মিনিট। তো 27 মিনিটের মধ্যেই কিন্তু তোমাকে শেষ করতে হবে। একটা প্রশ্ন 1.5 ঘন্টা ধরে লিখলে, আর একটা প্রশ্ন তুমি আহ দেখা যাচ্ছে একটা প্রশ্ন তুমি 15 মিনিটে বা 10-12 মিনিটে লিখলে, বড় প্রশ্ন, সেটা করা যাবে না। আর বিভাগের প্রশ্নের জন্য পাবে হচ্ছে 9 মিনিট। 9 মিনিট, হ্যাঁ। এখন 9 মিনিটের তো হচ্ছে 9 মিনিটের মধ্যেই তোমাকে শেষ করতে হবে। হুম। তো এটা হচ্ছে কথা। আর আমাদের সময় একটু শেষের দিকে। আমি আবার তোমরা ওই লিঙ্কে, আমি আবার লিঙ্ক দেবো, বা ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা আবার জয়েন হতে পারবে। তো এখন তোমাদের আমি মোটামুটি কিছু প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসে, আমি নিজে তৈরি করেছি। সেই প্রশ্নগুলোর আমি যে ক্লাসগুলো নেব, সেই ক্লাসে ওই বিষয়গুলো আলোচনার পাশাপাশি আমি পিডিএফ কপি 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 তোমাদেরকে আমি দেব। তো এখন দেখো, ধরো দর্শনের সংজ্ঞা বা দর্শন বলতে কি বুঝো, এমন একটা প্রশ্ন এলো। হুম। দর্শনের সংজ্ঞা বা দর্শন বলতে। হুম। আচ্ছা, এখন দেখো, যে ধরো তুমি একটা প্রশ্ন লিখবে। হুম। তোমাদের মনে প্রশ্ন, যে এখন তোমরা কি মনে হয় যে তোমরা যেভাবে পরীক্ষায় পাশ করার জন্য, অনার্স পাশ করার জন্য যেভাবে লিখেছো, সেভাবে লিখলেই কি এনাফ, ভালো মার্কস পাওয়া সম্ভব? নাকি একটু তোমাদের সেই প্রশ্ন লেখার ধরনের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে? কি মনে হয় তোমাদের? ওইভাবে লিখলে কি, ওইভাবে জাস্ট লিখেছো কোন রকমের, যাতে মোটামুটি একটা পাস, মানে পাস মার্কস আসে বা ভালো মোটামুটি একটা রেজাল্ট আসে? তো এই ক্ষেত্রে ওইভাবে লিখলে কিন্তু হবে না। তো কিভাবে লিখতে হবে দেখো। দর্শন বলতে, সাপোজ এটা হচ্ছে একটা প্রশ্ন যে দর্শনের সংজ্ঞা দাও, বা দর্শন বলতে কি বোঝো। তো আদি যুগ হতে দার্শনিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা ভূমিকা দিবে, যে আলোচনার প্রয়াস পেয়েছেন। হ্যাঁ। তারপরে চিন্তার ইতিহাসে মানব সৃষ্টির আদিকাল থেকে দর্শনে, মানে দার্শনিকদের আহ, মানে তারা পুরোপুরি সবাই একমত না। দর্শনের সংজ্ঞা প্রদান করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে এক একজন এইভাবে মনে, কেন যে দর্শনের আসলে কোনো, দর্শন একটা উদার দৃষ্টিভঙ্গি। দর্শনটা হচ্ছে একটা উদার দৃষ্টিভঙ্গি। কেন দর্শনকে উদার দৃষ্টিভঙ্গি বলা হয়? কারণ বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান কিন্তু একদম স্ট্রিক্ট। আলিফের মতো সোজা, একদম স্ট্রিক্ট, সোজা থাকতে হবে। হ্যাঁ, কোনো বাঁকা থাকে না। যে বিজ্ঞানের যেটা বলা হয়